প্রায় 1.5 যুগ ধরে যখন একটি সরকার ক্ষমতায় থাকে তখন তাদের আত্মবিশ্বাস যেমন তুঙ্গে উঠে যায়, তেমনি অহংকারও আকাশ ছুঁয়ে যেতে পারে। কিন্তু একটি আন্দোলন সেই আত্মবিশ্বাস আর অহংকারের মসনদ ধুলায় মিশিয়ে দিয়েছিল। সেই আন্দোলনের নেতৃত্বে ছিল একটা তরুণ প্রজন্ম। তারপর তারা যখন রাজনৈতিক দল গঠন করলো, রাজনীতি বিমুখ মানুষও কিছুটা আশার আলো দেখল। কিন্তু গত 16-17 মাসে দেশের রাজনীতির অঙ্ক সরল থেকে জটিল হয়ে পড়েছে। সেই আশার আলো জাগানিয়া তরুণেরা আজ ঠিক কোন পথে? একটি সিদ্ধান্তই কি তাদের দর্শক, সমর্থক এবং নেতাদের মধ্যে বিভক্তির পথ খুলে দিল? জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোটে এনসিপি। কিন্তু কেন? এমন অনেক কিন্তুরই উত্তর খুঁজবো আমরা এই ভিডিওতে। কারণ, প্রতিক্রিয়া এবং সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করব। আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। 2024 সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোর শেষে বহু প্রাণের বিনিময়ে গণ অভ্যুত্থান তার সফল পরিণতি পেল 5 আগস্ট। নতুন প্রজন্মের হাত ধরে পুরো বাংলাদেশ তখন এক নতুন দিনের স্বপ্নে বিভোর। মানুষের অধিকারের বাস্তবায়ন আর সঠিক গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গঠিত হলো অন্তর্বর্তী সরকার। সেই সরকারেও ছাত্র জনতার আন্দোলনের 3 জন প্রতিনিধি যোগ দিলেন। বহু চ্যালেঞ্জের ভেতর দিয়েই এগিয়ে যেতে থাকলো অন্তর্বর্তী সরকার। কারণ ঘুণে ধরা একটা সিস্টেমকে ঢেলে সাজাতে হবে। কিন্তু সে প্রক্রিয়া তো শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, তার মধ্যে রাজনীতিও আছে। কারণ রাজনীতি না থাকলে তো জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, যে তরুণ প্রজন্ম এত বড় একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারা কি শুধুই অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করেই দায়িত্ব শেষ করে ফেলবে, নাকি দেশকে বদলে দেওয়ার জন্য যুক্ত হবে রাজনীতিতে? তারপর 2025 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির হাল ধরলেন নাহিদ ইসলাম, হলেন দলের আহ্বায়ক। সেই ফেব্রুয়ারির পর থেকে বহু আশা, নিরাশা, প্রত্যাশা, হতাশার পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে এনসিপি। বলা যায় যে রাজনৈতিক দল গঠনের পর থেকেই সত্যিকারের রাজনীতির খেলার মাঠে নেমে পড়ে তারা। তার আগ পর্যন্ত তারা ছিল ফ্যাসিজমের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার নায়ক। কিন্তু রাজনীতিতে আসার পর অনেকেরই প্রতিপক্ষ হয়ে ওঠে তারা। শুরু হয় জটিল কুটিল সব খেলা। রাজনীতির স্বার্থে তারাও প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য দিয়েছে। প্রতিপক্ষ তো ছেড়ে কথা বলেনি। ধরুন, একটা রোদ ঝলমলে দিনে সমুদ্রকে শান্ত দেখে নৌকা ভাসালেন আপনি। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখলেন আবহাওয়া খারাপ হতে শুরু করলো। আকাশে মেঘ, ঝোড়ো বাতাস আর বড় বড় সব ঢেউ। আপনি এমন বৈরী পরিবেশে কতক্ষণ টিকে থাকতে পারবেন তা নির্ভর করবে নৌযানের শক্তি, আপনার অভিজ্ঞতা আর পারিপার্শ্বিক অবস্থার উপর। প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় নামলে প্রতিপক্ষ আপনাকে ছেড়ে দেবে, ছেড়ে কথা বলবে, এটা কি আপনি মনে করেন? আপনি কি আপনার প্রতিপক্ষকে ছাড় দেবেন? এভাবেই রাজনীতি আবার আগের চেহারায় ফিরতে শুরু করে। আর তার বিপরীতে জনগণের আশার বেলুন থেকে একটু একটু করে হাওয়া বের হতে থাকে। এনসিপির বাস্তবতা হলো, একসাথে অনেকগুলো চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয়েছে দলটিকে। একদিকে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, অন্যদিকে নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলনের মাঠে থাকা। নতুন দল হিসেবে একদিকে থাকলে আরেক দিকে শক্তি ক্ষয় হতে থাকে। এই জায়গাটাতে তারা হয়তো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অভিজ্ঞতা আর পরিপক্কতার অভাব বোধ করেছে সবচেয়ে বেশি। কারণ আগে যারা শত প্রশংসা নিয়ে পাশে ছিল, তারাও তো সরে যেতে থাকে রাজনৈতিক আদর্শের ভিন্নতার কারণে। এই ঝড়ঝাপটার মধ্যেই শুরু হলো নির্বাচনের ডামাডোল। এনসিপি কি কারোর সাথে জোট করবে, নাকি একাই একটি দল হিসেবে সবগুলো আসনে প্রার্থী দেবে?
এই প্রশ্নগুলোর উত্তরে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কথা শোনা গেছে। কখনো আমরা শুনেছি বিএনপির সাথে আসন ভাগাভাগির দেন দরবার চলছে, এনসিপি 30টি আসন চায়, বিএনপি 10টি দিতে চায়। আবার কখনো জানা গেছে জামায়াতের সাথে জোট করতে যাচ্ছে এনসিপি। কিন্তু দলের পক্ষ থেকে এসব বক্তব্যে সায় আসেনি, তাই শোনা কথাগুলো কেবলই ধারণা হিসেবেই থেকে গেছে। অথবা এমন হতে পারে যে কথা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয়নি। কিন্তু জোট গঠনের এসব আলোচনার মধ্যেও নিজেদের নির্বাচনী প্রস্তুতি নিতে থাকে এনসিপি। 10 ডিসেম্বর 125 আসনে প্রার্থীও ঘোষণা করে দলটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে জামায়াতের সাথে এনসিপির জোট গঠনের আলোচনা জোরালো হয়ে ওঠে। 27 ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেয় এনসিপির 30 নেতা। সেই চিঠিতে বলা হয়, জামায়াতে ইসলামের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সেই সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। 27 ডিসেম্বর সন্ধ্যায় এনসিপির জন্য এলো বড় একটি ধাক্কা। তাদের অন্যতম তারকা রাজনীতিবিদ তাসনিম জারা বললেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। দল থেকে না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে নির্বাচনের কথা জানান তাসনিম জারা। তাহলে কি এনসিপি ছেড়ে দিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে এনসিপির বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। কেন হঠাৎ করেই নিজেকে এনসিপি থেকে সরিয়ে নিলেন তাসনিম জারা? হঠাৎ করেই, নাকি জামায়াতের সাথে এনসিপির জোটের ব্যাপারটা নিশ্চিত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? হয়তো নিশ্চিত হয়েই, কারণ 28 ডিসেম্বরে জামায়াতের সাথে এনসিপির নির্বাচনে জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। এই ঘোষণা চলমান রাজনীতিতে একটা বড় চমক বটে। তবে চমকের এখানে শেষ নয়, কারণ এনসিপির একটা বড় অংশই মনে করে জামায়াতের রাজনৈতিক আদর্শ আর এনসিপির রাজনৈতিক আদর্শ এক নয়। এরপর এনসিপির আরেক নেত্রীর পদত্যাগের ঘোষণা এলো, তার নাম তাজনুভা জাবিন। পদত্যাগের ঘোষণায় তিনি লিখেছেন, আপনারা অনেকেই হয়তো ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে, এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যায়ে আনা হয়েছে। এরপর এনসিপির সাথে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান দলটির কেন্দ্রীয় নেতা ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী। তিনি এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের পাশাপাশি দলের কৃষক উইং প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনকালে এনসিপিতে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন মাহফুজ আলম। কিছুদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এনসিপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে আলোচনা থাকলেও জামায়াতের সাথে জোটের পর মাহফুজ আলম বলেছেন, আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এনসিপির অংশ হচ্ছি না। তার মানে এনসিপি এখন বৈরী পরিবেশে উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে তাদের নৌকা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য তো একটাই, নির্দিষ্ট গন্তব্য বা তীরে পৌঁছানো। কি সেই গন্তব্য বা কোথায় পৌঁছাতে চায় তারা? সরকার গঠন, শক্তিশালী বিরোধী দল হওয়া, নাকি রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা? জামায়াতের সাথে জোটের ঘোষণার পর আলাদা সংবাদ সম্মেলনে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জামায়াতের সাথে জোটের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তিনি জানান, জামায়াতের সাথে তাদের আদর্শিক ঐক্য হয়নি, নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতার পেছনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। তিনি বলেন, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি এখনও কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যাদের পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বানচাল, সংস্কার ও নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এবং জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে, পরশু আমার গায়ে লাগবে। প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ, নাগরিক, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের। নাহিদ ইসলামের কথা থেকে একটা ব্যাপার স্পষ্ট যে ওসমান হাদির ঘটনার পর নিরাপত্তা আশঙ্কা প্রকট হয়ে উঠেছে তাদের, এবং তারা মনে করছেন জুলাই প্রজন্মকেই শেষ করে দেওয়ার টার্গেট আছে গণ অভ্যুত্থান বিরোধীদের। এমন পরিস্থিতিতে জোটবদ্ধ হওয়াটাকেই হয়তো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পদক্ষেপ হিসেবে দেখছে এনসিপি, কারণ এই সময়ে বিচ্ছিন্ন থাকা মানেই নিজেদেরকে অরক্ষিত করা। তাহলে এখন প্রশ্ন হলো, জামায়াতের সাথে কেন নির্বাচনী জোট করলো এনসিপি, বিএনপির সাথে কেন নয়? এই প্রশ্নের সম্ভাব্য দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো আসন ভাগাভাগি। আগেই আলোচনা ছিল যে বিএনপির কাছ থেকে 30টি আসন চেয়েছিল এনসিপি। সে দর কষাকষিতে হয়তো একমত হতে পারেনি দুই পক্ষ। তাজনুবা জাবিন এনসিপি থেকে সরে যাওয়ার প্রেক্ষাপট হিসেবে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে এক জায়গায় লিখেছেন, জামায়াতের সাথে চরমোনাই পীরের 70টা আসনের সমঝোতা হচ্ছে আর গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলের 30টা আসনে। এই কথা যদি সত্য হয় তাহলে আসন নিয়ে দর কষাকষিতে শেষ পর্যন্ত জামায়াতের সাথে সমঝোতায় পৌঁছাতে পেরেছে এনসিপি। জামায়াতের সাথে নির্বাচনী জোট করার আরেকটি কারণ কি হতে পারে? এক্ষেত্রে হয়তো জাতীয় পার্টির অভিজ্ঞতাকে বিবেচনা করেছে তারা। রাজনৈতিক বিশেষজ্ঞরা জাতীয় পার্টিকে সবসময় গৃহপালিত বিরোধী দল হিসেবে আখ্যা দিয়েছেন, কারণ সরকারের সাথে সমঝোতা করে তারা সবসময় সংসদে গিয়েছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এই বিবেচনায় এনসিপি হয়তো গৃহপালিত হয়ে থাকার চেয়ে সত্যিকার অর্থেই একটা বিরোধী দল হয়ে থাকতে চায়। তাতেই হয়তো দীর্ঘমেয়াদে দলের জন্য মঙ্গল। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, বিগত কিছুদিনে যেসব জনমত জরিপ হয়েছে তার কোনোটাতেই মাঠ পর্যায়ে এনসিপির শক্ত অবস্থানের কথা উঠে আসেনি। সেক্ষেত্রে একা নির্বাচনে যাওয়া মানে দলের অস্তিত্বকে আরও সংকটে ফেলে দেয়া, কারণ পরবর্তীতে যে দল সরকার গঠন করবে তারা ছোট দলগুলোর সাথে কেমন আচরণ করবে সেটাও তো নিশ্চিত নয় এখনো। এসব পর্যবেক্ষণও এনসিপিকে জোটবদ্ধ নির্বাচনের দিকে ধাবিত করেছে বলে মনে করেন অনেকেই। এইসব কারণের মধ্যে যে কোনোটা হতে পারে, অথবা সবগুলো কারণ মিলিয়েই জামায়াতের সাথে নির্বাচনী জোট করলো এনসিপি। তবে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মনে করেন এই জোটের কারণে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে কি মনে হচ্ছে আপনাদের? এটা কি এনসিপির শেষের শুরু? নাও তো হতে পারে, কারণ আগামী নির্বাচনে যদি কিছু আসনে জয় নিয়ে সংসদে যেতে পারে এনসিপি, তাহলে একদিকে সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকবে, অন্যদিকে মাঠের রাজনীতিকে গুছিয়ে নেয়ার সুযোগ পাবে তারা। হতে পারে, নাও হতে পারে, কারণ জানেন তো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যেটাকে ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে আগামীকাল সেটারও মোড় ঘুরে যেতে পারে।